গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। গুলির ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান ডাকসু নেতারা। শাহবাগ মোড় অবরোধ ছাত্র শক্তির। অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার কারণে ছাত্র অধিকার পরিষদ তার পদত্যাগের দাবি জানাচ্ছে। ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। র্যাব কর্তৃক 4 জন এবং আমরা শেরপুরের নলিতাবাড়ি থেকে সীমান্ত পারাপারে সহায়তা করে এরকম সন্দিগ্ধ 2 জনকে আমরা আটক করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির উপর গুলি বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় 2-1টি খুন হতেই পারে মন্তব্য সিইসির। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যথাসময়ে নির্বাচনের প্রত্যয়। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল, মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও সাজা বাড়ানোর আবেদন। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, গণতান্ত্রিক যাত্রা ইতিবাচক। ভোটের আগে তার নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, বলছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। 4টা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীর ব্যস্ত সড়কে অরক্ষিত লেভেল ক্রসিং, সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পারাপার। দুর্ঘটনার জন্য অসচেতনতায় দায়ী, সিস্টেম আধুনিকায়নের জোর। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দুপুর 1:15টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে বেলা 11:30টায় ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। যাত্রাপথে হাদির সঙ্গে থাকবেন তার ভাই ওমর সহ 2 জন। সচিবালয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, হাদিকে বিদেশে পাঠানো এবং চিকিৎসার জন্য যত টাকা দরকার হবে তা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেয়া হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী ইসলাম দানি প্রত্যয়। সরাসরি যাব তার কাছে। প্রত্যয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আর কিছুক্ষণের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কিছুক্ষণ আগেই এই যে এভার কেয়ার হাসপাতাল, রাজধানীর সেই এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সকে বহনকারী গাড়ি বহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে নিয়ে যাবেন এবং সেখানেই তার উন্নত চিকিৎসার পরবর্তী ব্যবস্থা করা হবে। এর আগে গতকাল কিন্তু আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানতে পেরেছিলাম যে তার পরিবারের সঙ্গে কথা বলে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই কিন্তু তাকে সিঙ্গাপুর নেয়ার বিষয়টি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর সকল ব্যয়ভারও সরকারের পক্ষ থেকেই বহন করা হবে বলে জানানো হয়েছে। তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে, গতকালও যখন মেডিকেল বোর্ড
বোর্ডের পক্ষ থেকে কথা বলা হয়েছিল, তখনও কিন্তু ওসমান হাদির যে স্বাস্থ্যের অবস্থা সেটি আশঙ্কাজনক বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এখানে আসলেন এবং এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করলেন এবং তারা জানালেন যে সিঙ্গাপুর পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেতে তার প্রায় 4 ঘন্টা সময় লাগবে এবং সেখানে সিঙ্গাপুর বাংলাদেশ কনস্যুলেট এবং সিঙ্গাপুরে থাকা বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ওসমান হাদির চিকিৎসার বিষয়ে। যা তাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি সরকার নেয়ার জন্য সেখানে যেমন প্রস্তুতি রয়েছে, ঠিক তেমনি এয়ারপোর্টেও যাতে কোনোভাবে কোনো রকমের কোনো অসুবিধা ছাড়াই ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন সেই জিনিসটিও কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে যেমন বারবার ওসমান হাদির সুস্বাস্থ্যের জন্য দোয়া চাওয়া হচ্ছিল, ঠিক তেমনি আজ যখন কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং স্বাস্থ্য উপদেষ্টা আসলেন এবং এসে তারা যখন গণমাধ্যমকে জানালেন, তারাও কিন্তু তখন ওসমান হাদি সুস্বাস্থ্যের জন্য প্রত্যাশা করলেন এবং তারা বললেন যে ওসমান হাদি বিমানে উড্ডয়ন উপযোগী অবস্থায় রয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছিলাম যে গতকাল যখন ওসমান হাদির মেডিকেল বোর্ড আমাদের সঙ্গে কথা বলছিলেন, সেই মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন যে তার ফুসফুস এবং কিডনির যে অবস্থা সেটি কিছুটা আশঙ্কাজনক হলেও তার যে ব্রেন রেসপন্স সেটি কিছুটা কমে যাচ্ছিল। তবে আজ যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, সেহেতু দেশবাসীর কাছে ইনকিলাব মঞ্চ এই প্রত্যাশা রাখছেন যাতে দেশবাসী দোয়া করেন যাতে ওসমান হাদি সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসতে পারে। এই ছিল ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রা নিয়ে আমার কাছে সব শেষ। সহকর্মী সামদানি প্রত্যয় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। হাদির উপর হামলার প্রতিবাদে আজ উত্তাল রাজধানী। হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিভিন্ন সংগঠন। শাহবাগ মোড় অবরোধ করে চলছে আন্দোলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ডাকসু নেতারা। পরে সচিবালয়ে প্রবেশ করেন একটি প্রতিনিধি দল। তফসিলের পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দাবিতে সোমবার দুপুর ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সংগঠনটির। একটা প্ল্যানের অংশ যেখানে ভারত থেকে প্ল্যান করা হয়েছে যে তাকে দেশে এসে হত্যা করা হবে, অ্যাসাসিনেট করা হবে এবং আবার সে আবার দেশের বাইরে চলে যাবে। এবং এর সাথে যে আমাদের দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা জড়িত, এটাও আসলে অনেকাংশে পরিষ্কার। হাদি ভাইয়ের খুনিকে ধরা হোক, না হয় এই সরকারের আমাদের কোনো দরকার নাই। জাহাঙ্গীরের যত দ্রুত সম্ভব পদত্যাগ করুন। সীমান্ত দিয়ে ভারতে তারা পাড়ি দিয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। হাদির হামলাকারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেন ডাকসু নেতারা। মিছিলটি শিক্ষা ভবন মোড়ে পৌঁছালে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এই হামলার সাথে যারা পরিকল্পনাকারী আছে, যারা পরামর্শদাতা আছে, তাদেরকে অ্যারেস্টের দাবিতে আমরা আজকে সচিবালয়ে ঘেরাও দিব। আপনারা কি থাকবেন আমাদের সাথে? একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সংগঠনটি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি এবং শিক্ষা ভবনের সামনে ডাকসু নেতাদের বিক্ষোভ কর্মসূচিতে, এবং সেটি সচিবালয়ের সামনেই যে পৌঁছেছে সেই খবর আমাদেরকে জানাবেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা শুরুতেই যাব তুর্যর কাছে। অবরোধ কর্মসূচি কিন্তু এখনো চলছে। আমার পিছনে আপনারা যেই ব্লকেটটি দেখতে পাচ্ছেন তার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি হিসেবে পরিচিত যে সংগঠনটি রয়েছে। এর আগে যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হিসেবে পরিচিত ছিল, তারা কিন্তু 2 দফা দাবি নিয়ে দুপুর 12টা থেকেই শাহবাগের 4 রাস্তার যে মোড়টি রয়েছে তা অবরোধ করে রয়েছে। তাদের প্রধান দাবিটি ছিল শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে 3 দিন পার হয়ে গেল, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ধরনের আশা নিয়েছিলেন যে আসল গ্রেফতার
হামলাকারীরা আসল যারা দোষী রয়েছেন তারা গ্রেফতার হবেন, কিন্তু আসল যারা গুলিবিদ্ধ করেছেন ওসমান হাদিকে তারা ভারতে পলায়ন করেছেন বলে তারা কিন্তু ক্রমাগত অভিযোগ করছেন। এবং বিগত কয়েকদিন ধরে দেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে, যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ, এই দুইটি প্রধান দাবি নিয়েই কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে। এবং তারা সকালবেলা থেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ওই ধরনের আশ্বস্ত করা হবে যে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ হচ্ছে, ততদিন পর্যন্ত তারা আসলে নতুন কর্মসূচি নিয়ে আসবেন এবং এই অবরোধ কর্মসূচিও চালিয়ে যাবেন। দর্শক, আপনারা কিন্তু জানেন যে বিগত অনেক দিন ধরেই হচ্ছে দেশের নির্বাচন নিয়ে যেই ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং তফসিল ঘোষণা হয়েছে, আমরা তাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে তা নিয়ে কতটুকু আশাবাদী, তফসিল ঘোষণার পরে আসলে এই ধরনের অবরোধ কর্মসূচি কতটুকু কার্যকর। তারা বলেছেন তারা সবাই আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই এই রাস্তায় অবরোধটি করছেন এবং সবাই আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি চাচ্ছেন এবং ঠিক এই জন্যই লেভিং প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যই কিন্তু তারা আসলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, যাতে অন্য কোনো দায়িত্ববান ব্যক্তি আসলে এই পদে দায়িত্ব নিতে পারে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন শফিকুজ্জামান রুবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সচিবালয়ের সামনে এই মুহূর্তে যেটি ডাকসু থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই মিছিলটি এখন সচিবালয়ের সামনে যে শিক্ষা ভবন তার সামনে পুলিশের ব্যারিকেড সেখানে অবস্থান করছে। এর আগে মূলত এই বিক্ষোভ মিছিলটি যে দাবি নিয়ে রওনা হয়েছিল সেটি হচ্ছে যে এই যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপরে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার এবং তার সাথে যারা পরিকল্পনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি গাফলতি রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কি গাফলতি রয়েছে সেগুলো তারা সামনে এনেছেন, এই সামনে এনে বিক্ষোভ করেছেন। সেই সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মী বিভিন্ন অঙ্গ সংগঠনে তারা যে বিশৃঙ্খলা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। সেই সাথে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সারা দেশব্যাপী যার মধ্য দিয়ে বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে, সেগুলো থেকে প্রশাসন দ্রুত যাতে অস্ত্র উদ্ধার করে এবং পুরো দেশে যাতে শান্তি শৃঙ্খলা দ্রুত সময়ে ফিরিয়ে আনে সেই দাবি নিয়ে কিন্তু এই ছাত্র জনতার এই বিক্ষোভ মিছিলটি এখন সচিবালয়ের সামনে। মূলত এই বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা দেখেছি যে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় তারপরে দোয়েল চত্বরে আসার পরে মূলত তাদের প্রথমবার পুলিশের ব্যারিকেডের সামনে তারা পড়েন এবং সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা হাইকোর্টের সামনে সড়ক ধরে মূলত সচিবালয়ের দিকে অগ্রসর হলে হাইকোর্ট মোড়ে এসে তারপর আবার দ্বিতীয় দফায় তারা পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। সেটি উপেক্ষা করে তারা ঠিক সচিবালয়ের সামনাসামনি যে শিক্ষা ভবনটি রয়েছে তার সামনে পুলিশ দুপাশেই ব্যারিকেড দেওয়ার ফলে এর সামনে কিন্তু আর যেতে পারে না। তারপরে থেকে এখানে অবস্থান করে মূলত এই ডাকসু যারা নেতাকর্মী যাদের নেতৃত্বে মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে তারা এখানে এসে অবস্থান নেয় এবং এখানে এসে তারা সেখানে সাদিক কায়েম যিনি ডাকসু ভিপি তিনি ঘোষণা দেন যে তারা একটি সময় বেঁধে দেবেন, সেই সময়ের মধ্যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু সারা দেশে তারা এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেবেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, আইন উপদেষ্টাকে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। সেই সাথে এই যে বিক্ষোভ মিছিলে যারা ডাকসুর প্রতিনিধিত্ব করছেন, ডাকসুর যারা নেতৃবৃন্দ তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এই যাবতীয় বিষয়ে কথা বলার জন্য। মুদ্রা কথা হচ্ছে তাদের দাবি একটাই, এই ওসমান হাদির উপরে যে হামলার সূচনা বা সূত্রপাত এর মধ্য দিয়েই এই জুলাই যারা গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনার তাদের উপরে কোনোভাবেই যাতে সামনের দিকে আর কেউ আক্রমণ করতে না পারে, হামলা করতে না পারে সে বিষয়টি তারা সামনে এনেছেন এবং দ্রুত সময়ের জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতেই হবে। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং সচিবালয় থেকে প্রতিনিধিরা বের হয়ে আসার পর কি মেসেজ দেয় তার উপরে নির্ভর করছে এই কর্মসূচি কতক্ষণ চলবে। তো বলা যায় যে তারা এখানে ঘন্টাখানেক যে অবস্থান করছেন এই অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না মেসেজ আসছে ততক্ষণ মধ্যে চলবে। তো সব মিলিয়ে সচিবালয়ের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। সচিবালয়ের সামনে থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং এর আগে শাহবাগ মোড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আদনান তুজ্জ। হাদিকে গুলির 72 ঘন্টা পার হলেও এখনও অধরা শুটিং মিশনে অংশ নেয়া 2 জন, তবে সহায়তার অভিযোগে ধরা পড়েছে 8 জন। এর মধ্যে 4 জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মূল অভিযুক্তরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি।
ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোড হয়ে রিকশায় যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তে একের পর এক অভিযান করে পুলিশ ও র্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছে হামলায় ব্যবহৃত বাইক মালিক হান্নান, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়া। সীমান্তে পারাপারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে সঞ্জয় চিচিম ও সিবিরন দিও নামের দুইজনকে। এছাড়াও রোববার রাতে আটক হয়েছেন দুই সিএনজি চালকও। শেরপুরের নলিতাবাড়ি থেকে দুইজনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। আর যে অন্যান্য যে আসামি বা যাদের আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। হামলার দুদিন পর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আটককৃতদের মধ্যে 4 জনকে সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ সীমান্ত দিয়ে শুটার ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও বিজিবি বলছে কড়া নিরাপত্তার মধ্যে সীমান্তে পার হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। তবে মানব পাচারে সহায়তাকারী ফিলিপ নামের একজনকে খুঁজছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। ভোটের সময় 2-1টি খুন হতেই পারে, এমন মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বললেন, পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সবার সহযোগিতায় যথাসময়ে হবে নির্বাচন। রাজধানীতে ইউথ ভোটার ফেস্টিভ্যালে একথা বলেন সিসি। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে গুলি এবং একাধিক জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ভোটের অতীতের জের টেনে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বললেন, ভোটের আগে এমন 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে। দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? টিবির সাহেব খুন হন নাই? সোমবার রাজধানীর গুলশানে আইএফএসি আয়োজিত অ্যাওয়ার্ড সেরিমনি অব দ্য ইউথ ভোটার ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিএসি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, সঠিক সময়ে নিয়ম মেনেই হবে ভোট। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যারা প্রথমবারের মতো ভোট দিবেন তাদের জন্য আয়োজন করা হয় মক ভোটিং এর। তরুণরা বললেন, 2024 সালের 5 আগস্ট যে আশা নিয়ে মাঠে নেমেছিলেন তার 50% পূরণ হয়নি। ভোট নিয়ে অতীতের শঙ্কার কথাই ছিল তাদের মুখে। ভোট হয়তো ঠিকঠাক হবে, কিন্তু যেতে পারবো কিনা, আবার কোন সমর্থক সেই হিসাবে কোনো পার্সিয়ালিটি বা বায়াসনেসের শিকার হব কিনা, এটা আমি নিশ্চিত না। আজকে এত লড়াই করে এখানে আসা, সেই পরিবর্তনের পরের ধারাবাহিকতাটা যেন ধরে রাখা হয়। 5 আগস্টের পরে যে আশাটা ছিল যে আমাদের দেশটা অন্যভাবে ভালো হবে, নতুন নতুন সংস্কার হবে, সেরকম হয়নি। মানে আশা পুরোপুরি পূর্ণ হয়নি, তবে কিছুটা হয়েছে। আশা করি ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন তারা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন আয়োজনে ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ।
সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র দেয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে সাউথ কোরিয়া থেকে LNG আমদানি ও ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমার কাছে যখন আসবে আমি বুঝতে পারবো রেজিস্ট্রেশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। আমাদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য যে এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণ ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকে দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশের ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, এবং নতুন রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তারেক রহমান যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, সেই অভিযোগে তার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রসিকিউশন বলছে, সব অভিযোগে তাদের মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অন্য অভিযোগে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। জানায়, তারা যে অপরাধ করেছে তার জন্য সব অভিযোগেই মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। আপিলের 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান থাকলেও তার আগেই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই
অ্যাপিল ডিভিশন এই অ্যাপিলটি নিষ্পত্তি করবেন। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2-এ মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ফেসবুকে সখ্য গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা। বরিশালে সক্রিয় কয়েকটি হানি ট্র্যাপ চক্র, জড়িতদের ধরার চেষ্টায় পুলিশ। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে সৌধ প্রাঙ্গণ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাব তার কাছে। আগামীকাল মহান বিজয় দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ এবং এই উপলক্ষে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ চত্বর। বিগত কয়েকদিন ধরেই সাভার গণপূর্ত অধিদপ্তরের অধীনে সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে এবং শেষ হয়েছে 3 বাহিনীর মহড়াও। সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারেন স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি, সেজন্য স্মৃতিসৌধের বাইরে এবং ভেতরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি এবং এলইডি লাইট স্থাপন সহ পুরো এলাকা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে তৎপর রয়েছেন এবং অনেকেই আসছেন দর্শনার্থীরা, তারা এসে আসলে ফিরে যাচ্ছেন কারণ নিরাপত্তার স্বার্থেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তবে বাহির থেকেই তারা স্মৃতিসৌধ দেখে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে সাভারের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও কিন্তু ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে সহ 4000 নিরাপত্তা 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগামীকাল পর্যন্ত নিয়োজিত থাকবেন। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জেনেছি যে ঢাকা আশুলিয়া, আরিচা, বাইপাইল সহ বেশ কিছু পয়েন্টে ডাইভারশন কাজ চলবে এবং এই জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে এবং আগামীকাল সকাল 9টার পর থেকেই আসলে এগুলো খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু সকল ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের প্রবেশদ্বার। তো এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে আমার কাছে সব শেষ। সহকর্মী রৌনক নিয়ন্তা সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে। বরিশাল জুড়ে সক্রিয় ভয়ঙ্কর হানি ট্র্যাপের বেশ কয়েকটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে তারা। আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে হাতিয়ে নেয় টাকা। গেল 1 বছরে হানি ট্র্যাপের শিকার 1/2 শতাধিক ব্যক্তি। হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে। এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মনি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়, তার কথা মতো তার বাসায় যাই। যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জিম্মেজা সব খোলার পর বলতেছে, আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ।
সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আমরা নজরদারি বাড়াইনি তা না, এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না, মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হান্ট ট্র্যাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15। হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত বাবা ও ছেলে, দাবি গণমাধ্যমের। অস্ত্র আইন কঠিন করার ঘোষণা প্রধানমন্ত্রীর। ব্যস্ত সড়কের উপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতি বড় কারণ। এমন বাস্তবতায় লেভেল ক্রসিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আদনান তুর্যর রিপোর্ট। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত এই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না। এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। তো দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহ করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির বিশেষ শাখাকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গোপন তথ্য বিক্রি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারদের বিল পরিশোধে দুর্নীতি সহ নানা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। দুদক জানায় শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে তাকে তলবসহ তথ্য উপাত্ত চেয়ে চিঠি পাঠানো হবে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের 28 নম্বর কূপের খনন কাজ উদ্বোধন হয়েছে। আগামী মার্চে খনন শেষ হয়ে এপ্রিলে উৎপাদনে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কূপের গ্যাস উৎপাদনে আসলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 15 মিলিয়ন ঘনফুট। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে তিতাস ও কামতা ফিল্ডে 4টি কূপ খননের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে রয়েছে তিতাস 28, 29, 30 এবং কামতা 2। এরই অংশ হিসেবে সোমবার সকালে তিতাসের 3 নম্বর লোকেশনের সি ব্লকে 28 নম্বর কূপ খনন কাজের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। আমাদের যে প্রোগ্রাম রয়েছে
ড্রিলিং এবং ওয়ার্ক ওভারের, তাতে আমি খুবই আশাবাদী। 28, 29, 30 এবং আমাদের হলো কামতা 2 এছাড়াও বিজিএফসিএল 2টি ডিপ ড্রিলিং নিয়েছে। আপনারা জানেন যে একটি হলো তিতাস 31 আর একটা হলো বাখরাবাদ 11। সুতরাং আমরা খুবই আশাবাদী। তিতাস 28, 29, 30 আমরা আশা করি এটা ডিসেম্বরের ভিতরে এই 3টা কূপ হয়ে যাবে। এই 3টা কূপ থেকে আমরা আশা করি যে অন্তত 45 মিলিয়ন কিউবিক ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। আর কামতা শেষ হলে ওখান থেকে আরও 10 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করব। সংশ্লিষ্টরা জানান তিতাসের 28 নম্বর কূপটি 3636 মিটার গভীরে কার্যক্রম পরিচালনা করবে। সরকারের 70% এবং গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের 30% যৌথ অর্থায়নে হবে খনন। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1255 কোটি টাকা। আমরা আশা করতেছি মার্চের শেষ নাগাদ আমরা 28 নম্বর কূপ শেষ করতে পারবো এবং এপ্রিলের শুরুর দিকে আমরা ইনশাল্লাহ জাতীয় গ্রিডে দিতে পারবো। কূপটি খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সিসিডিসি নামে একটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তিতাসের 28 নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে দেশের চলমান যে গ্যাস সংকট অনেকটা আধারে আলো দ্বীপশেখা হয়ে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়ী। বাইরের খবর, অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। 2 হামলাকারী বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। অস্ট্রেলিয়ার অস্ত্র আইন কঠিন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। প্রচণ্ড অস্থিরতা এবং আতঙ্ক নিয়ে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়ানরা, বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, অস্ট্রেলিয়া প্রবাসী মুসলিমরা। আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুব ভালো কিছু হয়নি, কারণ আমাদের কমিউনিটিতে আমরা প্রায় ম্যাক্সিমামই মুসলিম। যারা পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যারা পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য এখানে আছেন, তাদের আসলে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, এটা নিয়ে আমাদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ কিন্তু সন্ত্রাসীদেরকে শনাক্ত করতে পেরেছে, একজনকে ধরে নিয়ে গেছে এবং একজন মারা গেছে। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা কিন্তু একজন বাবা এবং ছেলে, বাবার বয়স 50 এবং ছেলের বয়স 24 বছর, এবং তাদের কিন্তু লাইসেন্সধারী 6টি আগ্নেয়াস্ত্র ছিল, যেটি নিয়ে তারা গিয়েছিল সেখানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেখানে ইহুদিদের একটি বড় অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে 2000-এর বেশি ইহুদি অস্ট্রেলিয়ান ছিল এবং সেখানে কিন্তু আক্রমণ চালানো হয়। যারা মারা গেছে তারা প্রায় সবাই ইহুদি। বিশেষজ্ঞরা ধারণা করছে যে আগামী দিনগুলোতে ইউরোপের মতো অস্ট্রেলিয়াতেও হয়তোবা এখানের যে অভিবাসন আইন সেগুলো আরও কঠোর হতে পারে, ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা কিন্তু 3 ভাগেরও কম এবং মুসলিম বিদ্বেষ একটি ব্যাপার কিন্তু গত কয়েক বছর যাবৎ চলে আসছে। এই ঘটনাকে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তিনি কিন্তু ঘোষণা করেছেন সন্ত্রাসী হামলা হিসেবে, এবং আজকে কিন্তু সেটি জানানো হচ্ছে যে এটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। অনেক বাংলাদেশি কিন্তু আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অস্ট্রেলিয়ানদের কাছ থেকে বা অস্ট্রেলিয়ায় বসবাসকারী অন্যান্য ধর্মের যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুসলিম হওয়ার কারণে খারাপ ব্যবহার দেখেছে। সেটি কিন্তু আগামী দিনগুলোতে বাড়তে পারে। কমিউনিটির ভিতরে এমনটাই আতঙ্ক, এমনটাই ভাবছে কমিউনিটির বিশেষজ্ঞরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ভারত সফরের শেষ দিনে আজ দিল্লিতে মেসিকে ঘিরে চলছে নানা আয়োজন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গতকাল মেসি সচিনের সাক্ষাতে রঙিন হয়ে উঠেছিল মুম্বাই। আর্জেন্টাইন কিংবদন্তিকে বরণে লোকে লোকারণ্য হয়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম। রীতিমতো খেলোয়াড় আর বলিউড তারকাদের মেলা বসে সেখানে। এই ছবিটা বাঁধিয়ে রাখুন। 2 ডিসিপ্লিনের 2 মহানায়ক দাঁড়িয়ে পাশাপাশি আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি সচিন জুটি। ক্রীড়া অনুরাগীদের চিৎকারে প্রকম্পিত মুম্বাইয়ের আকাশ। অর্জন আর ম্যাজিক্যাল পারফরমেন্সে মুগ্ধতা ছড়িয়েছেন দুজনই। দুজনের হাতেই উঠেছে পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা। এসব ছাপিয়ে ব্যক্তিত্ব আর প্রতিভায় অনন্য তারা। অনেকের কাছেই ফুটবল মানে মেসি আর ক্রিকেট মানে সচিন। ভারতীয়দের কাছে সচিন টেন্ডুলকার ক্রিকেট ঈশ্বর। তারই আতুর ঘরে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির পদার্পণ যেন রূপকথার গল্প।
3 দিনের সফরে আসা মেসিকে হাজার হাজার মানুষ এক নজর দেখতে চেয়েছেন। ভারতের পতাকা হাতে হাসি মুখে মেসিও চেষ্টা করেছেন ভালোবাসার প্রতিদান দিতে। সচিনের কাছ থেকে ভারতের জার্সি উপহার পেয়েছেন, সচিনকে দিয়েছেন 2022 বিশ্বকাপের বল। আর্জেন্টিনিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা করতে ছুটে যান বলিউড তারকারাও। করিনা কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগান, টাইগার শ্রফ, শিল্পা শেঠিরা ওয়াংখেড়েতে গেছেন সপরিবারে। একটা প্রজন্মকে পায়ের জাদুতে মুগ্ধ করে রাখা ফুটবলারকে উপমহাদেশের মাটিতে দেখার সুবর্ণ সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়। মেসির সফর উপলক্ষে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল মুম্বাইয়ে। কলকাতার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওসমান হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুর, চিকিৎসায় খরচ দেবে সরকার। মূল অভিযুক্তরা এখনো অধরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান ডাকসু নেতারা। শাহবাগ অবরোধ ছাত্র শক্তির। হাদির উপর গুলি বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় দু একটা খুন খারাপই হতেই পারে মন্তব্য সিইসির। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, যথাসময়ে নির্বাচনের প্রত্যয়। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।